শুভ দুপুর প্রিয় দর্শক। আজ একটি শুভ সময় এবং শুভক্ষণ, কারণ আজ মহালয়া। আজ পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এই বিশেষ দিন আমরা সকলে মিলে পালন করছি, উদযাপন করছি। আজকের এই দিনে পৃথিবীতে আগমন ঘটবে দেবী দুর্গার, এবং দুর্গাপূজা উৎসবও মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে। শিউলিতলার পাশে পাশে, ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে রাঙা চরণ ফেলে দেবী দুর্গা আসছেন আমাদের মাঝে। এবং আজ পূর্বপুরুষদের স্মরণ করার দিন, পিতৃপক্ষকে বিদায় জানিয়ে আজ দেবীপক্ষের সূচনার দিন। সকলকে তাই মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, সব শিল্প এবং সকল গান সব কিছুই তো আমাদের উৎসবকে করে তোলে আরও রঙিন, এবং উৎসবের মধ্যে জুড়ে থাকে আমাদের সকলের আনন্দ। আজ দুজন মানুষ আমাদের সাথে আছেন, শিল্পী মানুষ। তাদের উৎসব নিয়ে কথা বলবো, মহালয়া নিয়ে তো কথা বলবো আরও অনেক কিছু নিয়ে। পরিচয় করাবো অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন সিথি সাহা এবং আছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ। আমাদের ভীষণ প্রিয় দুজন মানুষ। শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ মহালয়া। শুভ মহালয়া। কেমন কাটছে মহালয়া? আজ ভোর থেকেই তো একদম আনন্দ উচ্ছ্বাস সবকিছু শুরু হয়ে গেছে। সিথি সাহার কাছে প্রথমে শুনি। আমার আসলে আজকে মহালয়াতে কোথাও যাওয়া হয়নি, এখানে এসেছি প্রথম। দিদির মনে হয় সকাল থেকে খুব ব্যস্ততা ছিল। হ্যাঁ, মোটামুটি সকাল থেকে, সকাল বলতে ভোর, একদম ভোর থেকে 4টে উঠে রেডি হয়ে ভোর 5:30 থেকে অনুষ্ঠান। প্রথমে গুলশান বনানী পূজা মণ্ডপে মহালয়ার মা দুর্গার আবাহন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারপর জাতীয় মন্দির, আমাদের ঢাকেশ্বরী মন্দিরে, সেটা মহা সমারোহে হয়, অনেক বছর ধরে হয়ে আসছে। সেখানে আরও একবার মায়ের আবাহনে সংযুক্ত থেকেছি। এবং সিথি সাহার কাছে একটু শুনি। আজকে ঘোরা হয়নি, কিন্তু মহালয়া মানে আসলে নিজের কাছে তো একটা উচ্ছ্বাস কাজ করে। একদম, মানে মহালয়ার দিনটা এলেই মানে বোঝা যায় যে পুজো আসছে। যেমন একেবারে কিছু করিনি তা না, অনেক ভোরে ঘুম থেকে উঠেছি এবং আমি অলওয়েজ খুব এক্সাইটেড থাকি সকালবেলা টিভিতে যে মহালয়াটা দেখায়। আগে তো যখন আমরা অনেক ছোট ছিলাম তখন দূরদর্শনের মহালয়া তখন কিন্তু শুনতাম, তাই না? মনে আছে মহিষাসুর মর্দিনী, কি চমৎকার লাগতো। ওটা শুনলেই আমার এখনো আমার গুজবাম্প হচ্ছে, মানে ওটা শুনলেই মনে হতো যে পূজা আসছে। আজকেও তাই হয়েছে, বাবা মার সঙ্গে ভোরবেলা থেকে মহালয়া দেখেছি, তারপর এখানে এসেছি। এবং পূজাকে ঘিরে প্রস্তুতিটা আগে থেকে কেমন থাকে? কি কি ভাবা হয়, কি কি পরিকল্পনা করা হয়? পুজো ঘিরে বরাবরই প্রস্তুতি থাকে আমাদের। যেমন আমার পুজোটা স্পেশাল হয় কারণ আমাদের বাড়িতে এটা 100-150 বছরের পুরাতন দুর্গাপূজা হয় আমাদের গ্রামের বাড়িতে। সো আমরা সেখানেই থাকি পুজোতে, প্রতিবার পুজোতে। আমি যদিও গত 2 বছর ধরে দেশের বাইরে ছিলাম পুজোতে, এইবার 2 বছর পরে আবার দেশে আছি পুজোতে। পুজোটা আসলে আমার কাছে মনে হয় যে এখন তো যেটা হয়ে গেছে, এখন আমার মেয়ের পুজো, রাদার দেন আমার পুজোর থেকে আমার মেয়ের পুজো এবং বাচ্চাদের পুজো হয়ে যায়। ছোটবেলায় যেমন পুজোটা খুব, এই পুজোর 1 মাস আগের থেকে কাপড় চোপড় কেনা, এই করা সেই করা, এখনো সেটা আছে। এবার যেমন আমি খুব এক্সাইটেড, আমার মেয়ের প্রথম পুজো বাংলাদেশে, তো ওকে কি কি পরাবো, কিভাবে সাজাবো। আমার মা বলছিল ওকে হচ্ছে বলো, ওই যে কি বলে পুজো দেয় যে অষ্টমী পুজো, কুমারী পুজো। আমার মা বলে ওকে কুমারী পুজোতে বসাবো নাকি এবার। ও যে দুষ্ট, ও তো জীবনে বসবে না। একদম দুষ্ট না, লক্ষ্মী একটা মেয়ে হয়েছে আমাদের, এবং আমার মনে হয় ও খুব এনজয় করবে এবারের পুজো। হ্যাঁ, এবং সকলে মিলে, সকলকে নিয়েই তো আসলে পুজোর আনন্দ। দিদি যে পুজোর কথা বলছিলেন সকালবেলা ভোরবেলা, সেখান থেকে কিন্তু চ্যানেল আইয়ে আমরা প্রচার করেছি, এবং সেখান থেকে আমরা অনেকগুলো শুভেচ্ছা বানিয়ে নিয়ে এসেছি। আমরা দর্শকদের সাথে নিয়ে সেগুলো দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখি। আজ শুভ মহালয়া, মহালয়ার মাধ্যমে আমাদের আজ পূজা শুরু। 28 তারিখে শুভ ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা মায়ের কাছে চাইবো যেন সবার বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল হয়, আমাদের সবার মঙ্গল হয়। সবাইকে মহালয়া শুভেচ্ছা। মহালয়া তো মূলত মা দুর্গার আবির্ভাব ঘটে, দেবীপক্ষের সূচনা। আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এই মহালয়া থেকে শুরু হয়। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সার্বভৌমত্ব এবং একত্রিত হওয়ার যে প্রচেষ্টা, সেটা দেখা যায় সর্বধর্মের, সকল কর্মের, সকল প্রকার মানুষের একত্রিত হওয়ার যে প্রধান একটা অনুষ্ঠান, সেটা শ্রী শ্রী দুর্গাপূজা। সেই দুর্গাপূজাই আজকে শুরু হচ্ছে শুভ মহালয়ার মাধ্যমে। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। মা আসছেন,
এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন। সবাইকে প্রথমে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকেই মা দুর্গা আসার আবির্ভাব শুরু হলো। আমরা আশা করব এবারও আমরা প্রত্যেকবারের মতো অনেক মজা করতে পারবো। সব কিছু মিলিয়ে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই প্রার্থনাই করব ঠাকুরের কাছে। শুভেচ্ছা বার্তাগুলো আসলে সকলের চোখে মুখে কেমন আনন্দ আমরা দেখতে পাচ্ছি যে দেবী আসছেন এবং সেই আনন্দে আমরা সবাই উচ্ছ্বসিত। এবং পূজার মধ্যে তো আসলে বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা দেখাও একটা আনন্দের ব্যাপার। আপনারা কোন কোন মণ্ডপে গিয়ে পূজা দেখেন বা পূজায় আসলে কি কি করেন? পুজোতে আমি বলেছি যে আমার পুজোটা সিরাজগঞ্জে করা হয়। তো সিরাজগঞ্জে দেখা যায় যেহেতু আমাদের বাড়ির পুজো হয়, বাড়ির পুজোর কিন্তু একটা আলাদা পুজোর মানে পুজোর সঙ্গে যে ডিরেক্ট ইনভলভমেন্টটা, এটাই আসলে পুজোর কিন্তু মানে মেইন মজা। এই প্রসাদ বানানো, এই ভোগ রান্না করা, এই অঞ্জলি দেয়া, বিভিন্ন রকম পুজোর অনেক কাজ আছে। দুর্গা পুজো অনেক কঠিন একটা পুজো, অনেক আয়োজন লাগে, অনেক কিছু আছে। ওর বাড়িতে পুজো আমার এখন মানে আফসোস হচ্ছে যে নিজের বাড়ির পুজোর এই আনন্দ আসলে বোঝানো যাবে না। বাড়িতে দেখা যায় যে প্রতি বেলাতে 150 মানুষ খায়, প্রতিবার এই 4 দিন ধরে প্রত্যেক বেলাতে 150 করে মানুষ খাবে আমাদের বাড়িতে। তাদের জন্য বিশাল আয়োজনে রান্না বান্না করা হয় আলাদা করে। এবং দেখা যায় একটা দিন আমরা বের করি যেদিন রাতে আমরা সবাই মিলে বিভিন্ন মন্দিরে ঠাকুর দেখতে যাই। তো এটা খুব মজা বলো। তাহলে তো সিথি সাহার অনেক মজার মজার স্মৃতি আছে পুজো নিয়ে ছোটবেলা থেকে। আমি যেমন ছোটবেলায় যেখানেই বেড়াতে যাই, একটা মজার কথা বলি, ছোটবেলায় যখনই বেড়াতে যেতাম, যেখানেই যাই, মামার বাড়ি যাই, দাদুর বাড়ি যাই, মা ঘুম থেকে উঠে বসিয়ে বলবে রেয়াজ করবি। বা আগে তো শীতের দিনে পুজো হতো, কুয়াশা পড়তো, আমাকে ভোরবেলা উঠতে দিত না মা। আমার দিদিরা সবাই পূজার ফুল তুলতে যেত, পদ্ম ফুল, শিউলি ফুল, এগুলো তুলতে যেত, আমাকে উঠতে দিত না। আমাকে ঘুম সবাই ফাঁকি দিয়ে আমাকে রেখে ফুল তুলতে চলে যেত আমার দিদিরা, মানে আমার কাকা তো সব বোনরা। এবং আমি ঘুম থেকে উঠে কান্নাকাটি করতাম। তো আমার কাছে মনে আছে ম্যাক্সিমাম দিনই ঘুম থেকে উঠে মার বকুনি মানে খেতে হতো, কেন আমাকে যেতে দেয় না, মার সাথে চিৎকার চেঁচামেচি করতাম। এটা একটা খুব মজা। আবার এই যে সবাই যখন চলে আসতো দিদিরা ফুল ঠুল নিয়ে, ফুলের মালা গাঁথা, এটা একটা রয়েছে। পুজোর ছোটবেলার পুজোটা আসলেই অন্যরকম ছিল। এই যে বাড়ির যে পুজোটা, এটা তো আসলে খুব মন থেকে অনুভব করা। আবার এখন ঢাকায় থাকা নাগরিক জীবনে আমরা ব্যস্ততার মাঝেও পূজা আসে উদযাপন করি, দুটোর মধ্যে আসলে কি পার্থক্য? ঢাকায় আসলে আমার কাছে মনে হয় যারা সরাসরি পুজোর সঙ্গে ইনভলভ আছে, যেমন বিভিন্ন মন্দিরে, বনানী মন্দিরে তুমি গেছিলে, তারা মনে হয় পুজোর আনন্দ কিছুটা পায়। কিন্তু ওই যে আমি বললাম যে আমাদের গ্রামের পূজা, এত বছরের পুরাতন একটা পূজা, আমাদের খুব একটা ঐতিহ্যবাহী পূজা হয় আমাদের বাড়িতে, এটা তো সেটার একটা আলাদাই একটা মজা। সেটা একদম ছোটবেলা থেকে প্রত্যেক বছর থাকছি, তো সেটার আসলেই আলাদা একটা খুব প্রতিমা বানানো থেকে শুরু করে মানে মায়ের প্রতিমা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটার একটা। এবং সবথেকে মানে কষ্টের যে ব্যাপারটা, যেদিন প্রতিমা বিসর্জন হয়ে যায় সেদিন আমরা সবাই কান্নাকাটি করি। মানে এত খারাপ লাগে, কয়েকদিন একেবারে জমজমাট থাকে, হঠাৎ করে সবকিছু মানে ফাঁকা হয়ে যায়, এটা খুব কষ্ট হয়। এবার একটু প্রিয়াঙ্কা গোপের কাছে শুনি। আপনার দেশের বাড়ি তো টাঙ্গাইলে, এবং টাঙ্গাইলে তো খুব জমজমাট পুজো হয়। আপনার পরিবার নিয়ে কি কি পরিকল্পনা থাকে, বা আগের পুজো এখনকার পুজো সব মিলে একটু শুনতে চাই। টাঙ্গাইল আসলে আমার অরিজিনাল বাড়ি না, আমার বাড়ি গাজীপুর কালীগঞ্জে, কিন্তু টাঙ্গাইলে আমার সব কিছু, বেড়ে ওঠা, পড়াশুনো, গান শেখা, সব কিছুই টাঙ্গাইলে। আমার বাবার কর্মসূত্রে ওখানে ট্রান্সফার ছিল, এই জন্য। ছোটবেলার পুজো বলতে ওই যে সব থেকে এটা সবার ছোটবেলার সাথে জড়িত, সকালবেলা ফুল তুলতে যাওয়া, এবং কে কার ঝোলা কত বড় হলো, কে কত বেশি শিউলি ফুল কুড়াতে পারলো, কে কত বেশি পদ্ম ফুল, আমরা স্থলপদ্ম কালেক্ট করতাম, জলপদ্ম পেতাম, স্থলপদ্ম কে কতগুলো নিয়ে আসছে, এবং গিয়ে আস্তে আস্তে সকালে যখন দিয়ে আসতাম যে আমার ফুলগুলো একটু মায়ের চরণে, মায়ের কাছে দিয়ে, এরকম একটা ব্যাপার থাকতো। আমার স্কুলের বন্ধুরা সবাই মিলে একদিন সবাইকে নিয়ে একসাথে ঘুরতে বেরোতাম, ওরা সবাই আমার বাড়িতে বাসায় আসতো, মা রান্নাবান্না করতো, খেতাম, আবার সবাই মিলে ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়, বেশ কয়েকটা রিক্সা ভাড়া করে, বন্ধুরা খুব আনন্দ করতাম, ঘুরতাম, খেলতাম। আর সন্ধ্যার পরে পরিবারের সাথে বেরোতাম। ওই শীতকাল বলতে এই সময়টা ঠান্ডা পড়ে যেত, এবং ভালোই ঠান্ডা পড়ে যেত। এবার তো অনেক আগে পুজো এসেছে, নরমালি পুজো কিন্তু আগে আরো অনেক পরে হতো, আরো অনেক পরে হতো, এবং তখন শীতটা এগিয়ে চলে আসতো। এবং
এত ঠান্ডার মধ্যে কোনোভাবেই ড্রেস নষ্ট করা যাবে না, খুব শীত লাগছে কিন্তু সোয়েটার পরা যাবে না, পরলেও হয়তো গলির ভেতর দিয়ে যাচ্ছে ততক্ষণ, আবার মণ্ডপের সামনে আসলে সোয়েটার খুলে ফেলান, সুন্দর জামা মানুষ দেখতে পাবো। আমি তো আমার জামা কাউকে দেখাতাম না আগে। উৎসবের কথাটা যখন আসে তখনই আসলে পোশাকের প্রসঙ্গটা চলে আসে। একটু আগে বলছিলেন যে মেয়ের এবার প্রথম পুজো, তাহলে আগের কেনাকাটার থেকে এবারে কেনাকাটায় কিন্তু একটা নতুন মাত্রা যোগ হয়েছে, একটা ছোট্ট শিশুর জন্য কেনাকাটা হচ্ছে। কেনাকাটাটা কেমন হলো? আমি স্পেশালি ওর জন্য কেনাকাটা করতে ইন্ডিয়া গেছিলাম এই গত মাসে, কারণ ওর যেহেতু প্রথম পুজো, ওকে আমার সুন্দর সুন্দর জিনিস কিনে দিতে হবে। তো ওর জন্য শাড়ি কিনেছি, সে শাড়ি পরবে, সে সুন্দর সালোয়ার কামিজ কিনেছে নিজেই পছন্দ করে, সে সালোয়ার কামিজ পরবে, সে ফ্রক পরবে, তার এক এক বেলার জন্য এক এক রকম কাপড় কেনা হয়েছে। নিজের জন্য কি কি কেনাকাটা করলেন? আমি তো অলওয়েজ শাড়ি আমার প্রিয়, সালোয়ার কামিজও রেখেছি, যদি খুব বেশি মানে টায়ার্ড লাগে তখন সালোয়ার কামিজ পরবো, আর হচ্ছে নর্মালি শাড়ি আমি পরি পুজোতে সব সময়। বাহ, এবং শাড়িতেই আসলে পুজোর মধ্যে যে একদম দেবী দেবী ভাবটা সেটা ফুটে ওঠে। প্রিয়াঙ্কা গোপের কি কেনাকাটা হলো বা পূজা নিয়ে কি কি হয়? আমার কেনাকাটা, আমি এখন একটু বেশি উপহার পাই, নিজে আসলে এখন আর কেনা খুব কম হয়, উপহার পাই। আমার ছাত্রছাত্রীরা আছে, ওরা নিয়ে আসে, আমার কর্তামশাই দেন, আমার মা বাবা দেন, আমার শ্বশুর বাড়ি থেকে দেন, আর এই তো এটা তো আনন্দ আছে। আর বাচ্চাদের আমার তো মানে দুখানা বাচ্চা, মেয়ে বড়, ছেলে ছোট, তো এখন মেয়ের নিজে চয়েস করে আর কি, তার আগ পর্যন্ত তো আমি পছন্দ, যেরকম বলছি ওর মেয়ের ক্ষেত্রে এটা মা বাবার একটা আলাদাই আনন্দ, মেয়েকে সাজাবো নতুন করে, সুন্দর করে সাজুগুজু করে নিয়ে যাব। এখন ছেলেকে সাজাই, মেয়েকেও সাজে, ও নিজে নিজেই সাজে, কিন্তু আনন্দটা কি মানে ওরা অনেক জামা কাপড় পায়। এখন আমিও যেরকম অনেক শাড়ি পাই, আমার ছোটবেলায় ছিল, আমি জানি না অনেকের কি হয়েছে, শুধু পুজোতেই নতুন জামা পেতাম, যে জন্য নতুন জামার প্রতি আলাদা একটা ভালো লাগা, আলাদা একটা আনন্দ, এটা ভীষণভাবে ছিল যে পুজোতেই আমি নতুন জামা পরছি। এখন মানে থ্রু দ্য ইয়ার নতুন কাপড় পরা হয়, ফলে আমার আনন্দটা এটাই যে আমার ছাত্রছাত্রীরা আমাকে দেয়, এই সেন্সে দেয় যে ওদেরকে বলাই যে তোমরা এস্টাবলিশ হও তারপরে কিনে দিবা, তার আগে পর্যন্ত। এবং তাদের নিজস্ব, তারা টিউশন করছে বা নতুন চাকরি জয়েন করেছে, ওই ছোট্ট উপহারগুলো এনে দেয়, ছোট্ট কানের দুল এনে দিল বা শাড়ি কিনে দিল, এইটা আমি ভীষণভাবে মানে অ্যাপ্রিসিয়েট করি এবং আমার খুব ভালো লাগা কাজ করে যে ওদের শিক্ষক বলি, গুরু বলি, তাদের যে এই ভক্তি। আমাদের সঙ্গীত তো আসলে গুরুমুখী বিদ্যা, আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এখানে ওরা দীক্ষাও গ্রহণ করে, জীবন চর্চা শেখে। তো সেটা কতটুকু দিতে পারছি জানি না, বা ওরা কতটুকু গ্রহণ করতে পারছে জানি না, কিন্তু আদবের ব্যাপারটা থাকতে হয় ভীষণভাবে। সঙ্গীত সেটাই শেখায়, যে জন্য আমরা বলি যে ছোটোবেলা থেকে ক্রিয়েটিভ আর্ট, অর্থাৎ ছবি আঁকা হোক, গান শেখা হোক, নাচ হোক, অভিনয় হোক, এই জিনিসগুলোর সাথে বাচ্চাদের যুক্ত থাকতে হবে, এবং তারই ধারাবাহিকতায় বাচ্চারা মননশীল এবং চিন্তা চেতনায় খুবই শৈলীগতভাবে তারা বড় হবে। তারা বড়দের প্রতি সম্মান জানাবে, ছোটখাটো জিনিসগুলো যে আমার বড়দের কি করে সম্মান করতে হয়, কি করে অন্যের সাথে অভদ্রভাবে কথা না বলা উচিত, এই জিনিসগুলো শেখে। এবং ছোটখাটো এই বিষয়গুলো যখন আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে পাই, আমি মানে মনে হয় যে আমি রিয়েলি সো ব্লেসড যে এইটুক অল্প কিছুর মধ্যে দিয়ে আমি হয়তোবা এবং এবার কিন্তু আমরা আপনাকে একটি পোশাক প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখতে পেয়েছি নতুন রূপে, এবং মেয়ের কথা বলছিলেন, মেয়ে রাজন্তীও ছিল সাথে। এই কাজটা করার অনুভূতিটা কেমন? শিল্পী হিসেবে তো আমরা সবসময় আপনাকে দেখি, কিন্তু এখন নতুন একটা রূপে দেখি, এটা একদমই নতুন একটা অভিজ্ঞতা হলো, অনুভূতি আসলে অনেক মিশ্র অনুভূতি বলবো, এবং সেটা সব ভালো লাগার অনুভূতি। কারণ এই কাজটা ও ব্র্যান্ডিং, সেলরের ব্র্যান্ডিং যে করে, ও আমারই ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের প্রীতু। তো প্রীতু আমাকে রিকোয়েস্ট করেছে প্রথমে, প্রীতু দেখো আমি শাড়ি পরি সবসময়, সালোয়ার কামিজ পরলেও এখন ধরো ইমেজ একটা সবসময় সব জায়গায় শাড়ি পরে যাওয়া হয়, এভাবেই মানুষ দেখে। তো বললো ম্যাম আপনি করে দেখেন না, সালোয়ার কামিজ তো অবশ্যই খুবই সুন্দর পোশাক, মার্জিত পোশাক, আপনাকে সে ধরনের পোশাকই দেওয়া হবে। এবং আপনার বিভিন্ন গানের শ্যুটে আমরা দেখে আমার মানে সেলরের অফিসে তারাও অনুরোধ করেছে ম্যাম আপনি একবার করে দেখেন, আমার মনে হয় আপনার নিজেরও ভালো লাগবে। অ্যান্ড রিয়েলি শি ডিড ওয়ান্ডারফুল, এবং এটা তো ভিডিওটা দেখলোই সবাই, খুব সুন্দর করেছে। অ্যান্ড আমার ছেলে মেয়ে দুজনেই ছিল শ্যুটে। মেয়ে তো ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসলো এবং সে খুব লাজুক ছিল, কিন্তু ওকে দেখে মনে হয় না, কিন্তু একদম কমফোর্টেবল মনে হচ্ছে, কিন্তু খুবই আনন্দিত। আমার পুজোর এটা নতুন পাওয়া, এই মানে
অ্যাড করাটা সেলরের সাথে অভিজ্ঞতা ভীষণই ভালো এবং এবার আমার শাড়ির সাথে একটা নতুন পোশাক যুক্ত হয়েছে। এই তো ওরা খুব এনজয় করেছে এবং আমার মনে হয় পুজোটা ওর বন্ধুদের সাথেও শেয়ার করেছে। এটা একটা আনন্দময় মুহূর্ত হয়ে থাকবে। আচ্ছা, পূজার কথা তো বলছি, পূজার কথা মহালয়ার কথা আসলে সারাদিন বললেও 2-3 দিন ধরে বললেও আসলে শেষ হবার মতো না। সিথি স্যারের কাছে একটু অন্য প্রসঙ্গে শুনতে চাই। আপনি ইউরোপ থেকে ঘুরে এসেছেন রিসেন্টলি, সেই নিয়ে শুনি কেমন ছিল অভিজ্ঞতাটা? আমি এবার বার্সেলোনাতে পারফর্ম করেছি, অনেক দারুণ ছিল। 10,000 বাঙালি ছিল সেখানে অডিয়েন্স হিসেবে। বার্সেলোনার খুব একটা ফেমাস প্লেস ছিল 0 পয়েন্ট, সেখানে প্রোগ্রামটা হয়েছে এবং প্রচুর বাংলাদেশি তো ছিলই। এবং আমি দেখেছি স্টেজে যখন পারফর্ম করছিলাম বিভিন্ন ফরেনাররা বাইরে দাঁড়িয়ে আমাদের গানের সঙ্গে নাচছে। তো ওখানে আমি আর বালাম ভাই এবারের ইউরোপ ট্যুরটা হয়েছে আসলে চমৎকার অভিজ্ঞতা। এবং সব থেকে মজার যেটা, আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সো আমি খুব টেনশনে ছিলাম যখন স্টেজে ও কি করছে, কি করবে বা কার কাছে যাবে। মানে একজন ভাবি ছিলেন, তার কোলেও ছিল। তো আমি ভাবছিলাম ও বোধহয় কান্নাকাটি করবে বা কিছু। একটু পরে দেখি আমি গান করছিলাম আর স্টেজের সামনে দাঁড়িয়ে নাচ করছে। সো এটা দেখে আমার মনে একটু রিলিফ হলো যে অ্যাটলিস্ট চোখের সামনে আছে, আমি ওকে দেখে গান করছি। তারপর তো আমরা অনেক জায়গায় গেলাম, বার্সেলোনা থেকে সুইজারল্যান্ডে গেলাম, সুইজারল্যান্ড থেকে প্যারিস। তাকে প্রথম আইফেল টাওয়ার দেখানোর জন্যই প্যারিস নিয়ে যাওয়া হয়েছে, বড় হলে বলতে পারি তোকে ছোটবেলায় আইফেল টাওয়ার। তারপর ওখান থেকে সুইজারল্যান্ডে এসেছি। সুইজারল্যান্ডে প্রথম ওর বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছে। সো ওর বার্থডে ছিল 19-তে। সো আমরা সুইজারল্যান্ডে ওর প্রথম বার্থডে কেক কেটেছি। ওখান থেকে আমরা টার্কিতে এসেছি, টার্কিতে 2 দিন ছিলাম, তারপর ওখান থেকে ব্যাক করেছি। এবং নিজের গানের পাশাপাশি কিন্তু নিজের মেয়েকে নিয়ে সুন্দর একটা স্মৃতিও তৈরি হয়ে গেল। অসাধারণ মুহূর্ত ছিল। এবং ও মানে বাই দ্য ব্লেসিংস অফ অলমাইটি ও এত লক্ষ্মী বাচ্চা, ও একটুকুও জ্বালায় না, খুব চুপচাপ থাকে এবং ছোট থেকে মায়ের শিল্প সত্তাটাকে সে অনুভব করতে শিখে যাচ্ছে। খুবই সাপোর্টিভ। এবং দিদিকে তো বলেছি আমি, দিদির একটা নতুন স্টুডেন্ট একদম একদম। তার সাথে সেদিন তোমার সাথে দেখা হয়েছে দিদির সাথে, তার সঙ্গে খুব মানে খাতির হয়ে গেছে। খুব খুব সে লক্ষ্মী বাচ্চা একটা, মানে অলওয়েজ ব্লেসিংস ফর হার। আরো সুন্দর হয়ে সুন্দর মানুষের বড় হয়ে উঠুক। আমরা তো সফর করে আসলো সেই গল্পটা শুনলাম, কিন্তু প্রিয়াঙ্কা গোপ আবার এক জায়গায় যাচ্ছেন একটা শোতে, সেই সম্পর্কে একটু শুনতে চাই। কোথায় যাচ্ছেন, কোন শো? হ্যাঁ, এবার পুজোতে আমি দেশের বাইরেই থাকছি। এটা পুজোর আগে আগেই যাচ্ছি, পুজোতে অনুষ্ঠান। এটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার নিউপোর্টে প্রোগ্রামটা হচ্ছে। এটা সনাতন বেঙ্গলি সোসাইটি প্রোগ্রামটা করছে। তো এবার আমন্ত্রণে পুজো আমার সেখানেই কাটবে, কিন্তু মন খারাপ থাকবে, বাচ্চারা এখানে থাকছে, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আমার মনে হয় যে ভালো একটা সময় কাটবে। একদম ফিরছেন কবে? আমরা আবার কবে আপনাকে পাচ্ছি? জাস্ট পুজোর একটা প্রোগ্রাম করেই ফিরে আসবো। যতই আসলে খারাপ লাগুক নিজের আপনজনদের ছেড়ে থাকতে, কিন্তু বাইরের দেশের মাটিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, পুজোর আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, সেটাও কিন্তু অন্য মাত্রা যোগ করে। এবং নতুন মানুষগুলোর সাথে পরিচিত হওয়া, তারা এত দূরে 7 সমুদ্র 13 নদীর দূরে পার হয়ে এই মানুষগুলো যে আমাদের শোনে, দেখে কিংবা আমাদের ভালোবাসে, এটা অবশ্যই আমি এবং আপনাদের মাধ্যমে তারা সেখানে বসেও বাংলাদেশটাকে উপভোগ করতে পারে। একদম তাই, একদম। এবং আর কি কাজ চলছে? আমার এবার পুজোয় অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে মহালয়া উপলক্ষে একটি গান রিলিজ হয়েছে, যেটি সঞ্জয় রায়ের লেখা, পল্লব সান্যালের সুরে, বিনোদ রায়ের সঙ্গীত আয়োজনে আমার ইউটিউব চ্যানেল থেকে এসছে। এছাড়া টেলিভিশনে প্রোগ্রামগুলো করেছি, আর এনিগমা টিভি থেকে একটা খুবই রোমান্টিক পুজো উপলক্ষেই এসছে আমার আর শান ভাইয়ের, শান শায়েক দ্বৈত গান লিখেছেন ওয়ালিদ হাসান, সুর সঙ্গীত শান শায়েক, এনিগমা টিভি থেকে এসছে। এটা খুবই সফট রোমান্টিক, এটা মানে ভক্তিগীতি নয়। আমার কাছে মনে হয় এটা বেশ ভালো একটা রেসপন্স পাচ্ছি গানটা। এছাড়াও পুজোতে আসবে আমার ইউটিউব চ্যানেলেই আরেকটা গান, ওটি মায়ের উপরে গান, মা দুর্গার উপরে। আরেকটা গান আমার আর সমরজিৎ রায়ের, সমরজিৎ দার সুরে এবং কথা হচ্ছে সামি। ওইটাও একটা খুবই মিষ্টি একটা প্রেমের গান। তো ওইটা সমরজিতের ইউটিউব চ্যানেলে আসবে। এই তো আরেকটা কাজ আসছে, এটা খুবই নতুন কাজ, ওর নাম হচ্ছে শুভ্রদেব। ও নতুন ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এটা নিয়ে একটা খুবই রিসেন্ট নিউ ওয়ার্ক করছে সে। এরকম কাজ ও অ্যাটেম্প্ট করছে ফার্স্ট।
তো সেইখানে একটা গান আছে, মানে যেটা দিয়ে সিরিজটা সে স্টার্ট করবে, দেখো দেখো এসেছে আমি, এটা একদমই সেই কি বলবো কথকের সঙ্গে যে গানগুলো যায়, ক্লাসিক ঘরানার এবং ঠুমরি আঙ্গিকের একটা গান। তো সেই গানটিও পুজোর মধ্যেই রিলিজ হবে। গানটির লেখা শুভ্রদেবেরই, আর সুর করেছেন সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণদা। নতুন গান যখন দেখতে পাই তা তো ভালোই লাগে, আর উৎসবের মধ্যে তো পুজোর একটা আনন্দ আছেই, এর সাথে যখন আমাদের পছন্দের শিল্পীর গান যুক্ত হয় তখন কিন্তু সেই আনন্দটা আরো বেশি হয়ে ওঠে। থ্যাংক ইউ। সিথি সাহা কি করছে পুজো উপলক্ষে? আমি পুজো উপলক্ষে যেহেতু আমি দেশে ছিলাম না, পুজোর আগে আসলে বেশ একটা বড় সময় ছিলাম না আমি, সেজন্য এবার পুজোর কাজ যে খুব একটা করেছি তা না, তবে একটা গান করেছি এবং সেটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ এই প্রথম আমার গুরুজির কম্পোজিশনে আমি একটা দুর্গা বন্দনা গেয়েছি। সো সেটা রিলিজ হবে আমার ইউটিউব চ্যানেল থেকে, রিলিজ হয়নি এখনো, কারণ এটা ভিডিওর কাজ এখনো করতে পারিনি, আমি করব এবং সেটা তখন রিলিজ হবে। এবং আমরা অপেক্ষায় আছি দেখার, দর্শকরাও নিশ্চয়ই অপেক্ষায় আছে। এছাড়া আসলে পুরোটা পূজা কিভাবে কাটবে সেই পরিকল্পনাটা কি? পুরো পুজো ওই আগের মতো পুজোর, এবার যেমন শিল্পকলা একাডেমির আয়োজনে নবমীর দিন পুজোতে ওখানে গান গাইছি আমি, এটা একটা পুজোর এবার বিশেষ প্রোগ্রাম, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং বাকিটা পুজো আমার ইচ্ছা সিরাজগঞ্জে কাটানো, আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে, সেখানে পুজোর সঙ্গে একদম পুরোপুরি ইনভলভ থাকবো এবং পুজোর যাবতীয় যত রকমের আনন্দ করা যায় এবং মেয়েকে পুজোর যে একটা ছোটোবেলার মেমোরি যতটুকু দেওয়া যায় সেটাই আমি আপ্রাণ চেষ্টা করবো। আর পুজোতে আসলে আমার পরিবারের সঙ্গে থাকাটা খুবই পছন্দ, আমরা সবাই পছন্দ করি। খাওয়া দাওয়া ওরে বাবা, খাওয়া দাওয়ার কথা তো, এবং এখানে একটা স্পেশাল কথা বলতেই হয় যে এত বছর ধরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে এবং আমি যে বললাম যে প্রত্যেক বেলায় অনেক মানুষ আমাদের বাড়িতে আসে, এদের মধ্যে কিন্তু দেখা যায় যে আমরা হিন্দু ধর্মাবলম্বীরা থাকি খুবই কম, সব কিন্তু অন্য ধর্মের মানুষ বেশি থাকে। যেমন আমাদেরকে পুরো পুজোটাকে সিকিউর রাখা, পুরো এলাকাটাকে একদম সিকিউরিটি দেওয়া থেকে শুরু করে আমাদের গ্রামের যত মুসলিম ভাইয়েরা বা বোনেরা আছেন তারা সবাই আমাদেরকে ভীষণ, এই পুজোর সময়টাতে স্পেশালি তারা খুব দারুণভাবে ইনভলভ থাকে আমাদের সঙ্গে। এবং যে মূল আনন্দটা, যেদিন সবচেয়ে বেশি আনন্দ হয় সেটা কোন দিন হয় আসলে? নবমী, দশমী, বিজয়া, অনেক কিছুই তো আছে। প্রতিদিনই এক এক দিনের মজা আসলে এক এক রকম। যেমন আর আমি বলতে চাচ্ছিলাম যে অষ্টমীর দিন স্পেশালি সন্ধ্যাবেলা আরতি হয়, প্রতিদিনই আরতি হয়, কিন্তু অষ্টমীর আরতিতে দেখা যায় যে আমরা সবাই আরতি করি, আমরা সবাই নাচানাচি করি এবং আমাদের ওই বাড়ির পুজোতে আবার স্পেশালি একটা মেলা বসে, গ্রামের মেলা, বুঝতে পেরেছো? মানে একদম জিলাপি ভাজছে, এইটা করছে, ঝালমুড়ি, তারপরে চুড়ি, মালা, এগুলো টিপ, এগুলো সব বিক্রি করছে, একদম পুরো গ্রামের বৈশাখের যেরকম মেলা হয় সেরকম একটা মেলা আমাদের পাশে একটা বড় উঠান আছে, সেই উঠানে বসে। সো এই জন্য প্রত্যেকটা দিনই আসলে এক এক দিন এক এক রকম। অষ্টমীর সকালবেলা যেমন অঞ্জলিটা খুব আমাদের একটা স্পেসিফিক থাকে, সেই সকালবেলার অঞ্জলি, নতুন কাপড় পরে অঞ্জলি দেওয়া, রাত্রেবেলা আরতি করা, আর সব থেকে মজার কথা হচ্ছে ভোরবেলা ওই যে বাতি জ্বালায় যে, বলো কি এটা কি, সন্ধি পূজার বাতি, সন্ধি পুজো, হ্যাঁ সন্ধি পূজার বাতি, অষ্টমী আর নবমীর ওই সময়টাই তো সন্ধি পুজোর পুজোটা হয় এবং সেই সময় বাতি জ্বালানো, হ্যাঁ এটা ভোরবেলা। আর এই যে ভোরবেলা যে ঘুমটা ভাঙে, দেখা যায় ভোর 4টা 4:30 থেকে প্রথম পূজা শুরু হয়, তো প্রতিদিন ওই সময় ওই যে ঢাকের বাড়িতে ঘুমটা ভাঙে, এইটা একটা চমৎকার আমার কাছে, খুব মিস করছি, খুব মিশে করছি। ওকে, না এমন ভাবে আসলে আমরা বর্ণনাগুলো শুনছি যে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি, এবং এত সুন্দর সে সময় একটা, এটা কি যেন একটা গন্ধ, এটা কি যেন একটা ঘ্রাণ, পুজো পুজো গন্ধ আমরা বলি তো। তো ওই যে আমার গুজবাম, আসলে এটা আসলে অন্য কোনো সময় পাওয়া যাবে না, এবং এটা আলাদা একটাই, সত্যিই তাই। এই যে মানে পুজোর গন্ধ যে কোনো স্পিরিচুয়ালিটি কিন্তু একটা দারুণ শান্তি দেয় এবং আনন্দ দেয়। একদমই তাই। এবং অষ্টমীর কথা আমরা শুনছিলাম, অষ্টমীতে কুমারী পুজো হয়, আপনি একটু আগেই বলছিলেন মেয়েকে কুমারী পুজোতে দিয়ে। এবার আমার মা বলছিল যে ওকে কি এবার কুমারী পূজায় বসাবো নাকি। কুমারী পুজো নিয়ে দুজনের অভিজ্ঞতাই কেমন, বা দেখেন কিনা? আমার খুব একটা অভিজ্ঞতা নেই, আমি শুধু দেখেছি রামকৃষ্ণ মিশনে
কুমারী পূজা। তাও খুব আরেকবার আমার মনে আছে সাভার গিয়েছিলাম, সেখানে আমার মাসির বাড়িতে, তখন একবার কুমারী পূজা দেখার সৌভাগ্য। অনেকটা লম্বা সময় ধরে, হয়তো ছোট মানুষ ছিলাম, ধৈর্য খুব কম ছিল, দেখে কুমারীকে কাকে পুজো দেওয়া হচ্ছে ওইটুকু দেখে অঞ্জলি দেওয়ার পরে, হয়তো অষ্টমী অঞ্জলি দেওয়ার পরে হয়, তো ওই তো দেখে চলে এসছে। বা খুব সুন্দর, এবার কুমারী পূজা একটু বড় হয়ে গেছে, বাচ্চাটা আরেকটু ছোট হলে ভালো হতো। বা এটা খুব সুন্দর, একদম মা দুর্গার মতো লাগছে। আর সব থেকে ব্যাপার কি জানো, কি ধৈর্য ধরে অতটুকুন বাচ্চাগুলো না খেয়ে, ওদের কিন্তু উপবাস থাকতে হয়, না খেয়ে অতটুক বাচ্চা সেজে গুজে শাড়ি পরে হাতে এত কিছু নিয়ে চুপচাপ বসে থাকে। এটা আমার কাছে অনেক আশ্চর্যজনক লাগে। এবং প্রতিটা বাচ্চা, যতগুলো কুমারী পূজা আমি দেখেছি কিংবা টেলিভিশনে দেখি, সব কটা বাচ্চা, আমার মনে হয় যে মায়ের আলাদা একটা ব্লেসিংস থাকে। মাকে কুমারীর রূপে পূজা করা হয়, তো সেখানে আমার মনে হয় যে আসলে আলাদা একটা ব্লেসিংস বাচ্চাগুলোর উপরে থাকে, যেই জন্য বাচ্চাগুলোকে দেখলে ওই একটা শান্তি কাজ করে মনে হয়, এবং সেটা মনে হয় যে বোধহয় মাই বসে আছে কিনা। এবং প্রিয়াঙ্কা কোপের আসলে মেলায় যাওয়ার অভিজ্ঞতাটা কেমন? মেলার কথা শুনছিলাম যে সিথি সাহার বাসায় এত সুন্দর মেলা হয়, আমার এখানে বসে থেকে ইচ্ছে করছে যে ওখানে গিয়ে পূজা দেখে আসি। সিথি যদি নিয়ে যায়। চলো তোমার বাড়ি, তুমি তো এবার থাকবে না, তোমাকে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ আসতে 1 ঘন্টাও লাগে না, এবং খুব সুন্দর এখন যাতায়াত ব্যবস্থা। যাবো এরপরে। মেলা যাওয়ার অভিজ্ঞতা শুনি, ছোটবেলায় কি মেলায় যাওয়া হয়েছে? মেলায় যেটা হয়, ও বলছিল যেখানে পুজো মণ্ডপ থাকে তার আশেপাশে মেলা থাকে, এবং মেলায় আমার শাড়ি চুড়ি ফিতা এগুলো কেনার থেকে বেশি থাকতো খেলনা পাওয়া যায়। খেলনা মিন্স হচ্ছে কি বলবো, বিন্নি ধানের খই, তার সাথে হাতি ঘোড়া চিনি দিয়ে বানায়, হ্যাঁ, বাতাসা, এইগুলোর সাথে সেগুলোর প্রতি বিভিন্ন শেপের হাতি ঘোড়া, ওইটা প্রতিবার খোঁজ থাকতো যে এবার হাতি ঘোড়া তো সবসময় দেখি অন্য কি সেই পাশে অন্য কি নতুন এসছে। মাঝে মাঝে আবার মন্দিরের উপরে টোপরের মতো, তারপর যে ট্রেনে মনে আছে তোমার, ডুগডুগির মতো টান দিলে এরকম বাজে ঠুস করে, ওটা যে কি মজার। এবং এই সব কিছু মিলেই আমাদের পুজোর স্মৃতিটা আসলে সুন্দর হয়ে ওঠে। এবং খাবার দাবারের কথা তো আছে, মিষ্টি খাবার এবং রান্না বান্না সবকিছু মিলেই পুজোর আনন্দ। পুজো নিয়ে কথা বলে আসলে শেষ হবার না, তখনই বলছিলাম দুজনের কথাই শুনলাম, দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই দুজনের সম্মিলিত কণ্ঠে, তবে দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আবারও আপনাদের সকলকে জানাচ্ছি মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং সকলের পুজো আনন্দে কাটুক সেই প্রত্যাশা রাখছি। এবং বলছিলাম যে উৎসবের সাথেই তো সবসময় গান, এবং আমাদের সাথে ছিলেন দুজন শিল্পী, তাদের কণ্ঠে সম্মিলিতভাবে গান শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকের তারকা কথনের আয়োজন থেকে। সবাইকে আমাদের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। সবার ভালো কাটুক দুর্গাপুজো। শুভ শারদীয়া সকলকে। শুভ শারদীয়া সবাইকে, এবং তোমাকে অনেক ধন্যবাদ। এবং চ্যানেল আয়ের ক্যামেরার পেছনে যারা কাজ করছে, অলওয়েজ চ্যানেল আয়ের সব স্পেশাল অকেশনগুলোতে আমরা আসি। তো দুর্গাপুজো উপলক্ষেও এবার এলাম, খুব ভালো লাগছে। এবং সবার দুর্গাপুজো সবাইকে নিমন্ত্রণ। শুভ শারদীয়া সবাইকে। আজকে যেহেতু মহালয়া, আগমনীর দুটো লাইন আমরা দুজনে মিলে করি। চলো, কোন গানটা করবো বলো? তুমি বলো। বাজলো তোমার আলোর বেল। আমি কিন্তু এটা ঠিক মতো পারি না, একটু করে। এইটা পারে না কেউ নেই, সবাই আমরা গলা মিলাই একসাথে। চলো। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার